দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গন্তব্য নির্বাচন, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কবে নির্বাচন? এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিকের কাছে এই একটি প্রশ্নের উত্তর খুব জরুরি। অবশ্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন 2-3 দিন বা 5 দিনের মধ্যে তা ঘোষণা করা হবে। আবার এও বলছেন আগামী 4-5 দিন নতুন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে বুঝবো কোথায় যাচ্ছে বাংলাদেশ। অনেকে বলছেন বর্তমান যে সময় চলছে তা 1/11 সম্ভাবনা সামনে উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়গুলো কি শঙ্কার না ভাবনাহীন বাংলাদেশের ইঙ্গিত, তা নিয়েও ভাবতে হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিভিন্ন স্ট্যাটাস, কোন ধরনের সরকার হবে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব, ক্ষমতার ভাগবাটোয়ারা, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে দর্শক, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক অবশেষে 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এটিকে কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। দর্শক, এই বিষয়টি নিয়ে আমি একটু শরীফুজ্জামান শরীফ ভাই, অনেকে ভেবেছিল যে যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসছেন তাই বেকায়দায় থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক, তাই রিপাবলিকান যেহেতু ক্ষমতায়, হয়তো আমরা এই সরকার একটু বেকায়দায় দেখব। কিন্তু আজ সেটা উল্টো দেখলাম বিষয়টা। এই বিষয়ে একটু যদি আপনার মতামতটা শুনবো। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। আজকে শুধু না, গত প্রায় 2-3 মাস ধরে সারা পৃথিবীতে সবথেকে আলোচিত যতগুলো বিষয় আছে, বিশেষ করে ইকোনমিক আসপেক্টে, ট্রেড ইস্যুতে সবথেকে আলোচিত বিষয়টা হলো এই শুল্ক আরোপ। এর ভেতর থেকে আমেরিকার যে দানবীয় চেহারা, পৃথিবীকে সে তার স্বার্থে নাকে দড়ি দিয়ে যে ঘুরায় এবং তার শক্তিকে প্রয়োগ করে, এবং এই কাজটি করতে গিয়ে তার বন্ধু, তার সুহৃদ, এর কোনো সীমা থাকে না, তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এটা। বাংলাদেশের একটা সমস্যা দেখা দেয়, কোনো একটা ইস্যু হলে আমরা সবাই তার বিশেষজ্ঞ হয়ে যাই। বিমান দুর্ঘটনা ঘটলো, সবাই বিমান বিশেষজ্ঞ। ট্রেড ইস্যু, সবাই আমেরিকা বিশেষজ্ঞ। শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে সবাইও বিশেষজ্ঞ। আমি মনে করি এই বিষয়গুলোতে যারা দীর্ঘদিন ধরে কাজ করে, প্রথম তাদের কাছ থেকে আমাদের শোনা উচিত যে অবস্থাটা কি, তারপরেও কতগুলো কথা আমাদেরকে বলতে হয়। আমরা সেই কথাগুলো এখন বলছি। আমি আজকে মেইন স্ট্রিমের মিডিয়া প্লাস সোশ্যাল মিডিয়া দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ অপেক্ষা করছিলেন যে এটি কমবে না, তো বরং এটি যদি আরো 50% হয় তাহলে তারা খুশি হতেন। আমরা রাজনীতির কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাক, অতল গহ্বরে তলিয়ে যাক, আমরা একটা বিরাট সংখ্যক মানুষ সেটি প্রতিনিয়ত প্রত্যাশা করি। বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের ট্রেড, এটি যদি ধ্বংস হয়ে যায়, তাতে আমাদের এই ডক্টর ইউনূসের সরকারের যতটুকু ব্যর্থতা হিসাবে সামনে আসবে, তার থেকে বড় ক্ষতি হবে আমাদের ইকোনমির এবং তার উপরে নির্ভরশীল জনগোষ্ঠীর। এটি যে কেবল আজকে হচ্ছে আমি সেটি বলছি না, তার আগেও যখন এক একটা রেজিমের সময় একটা অংশের মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা থাকে যে আমাদের নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গটা আমরা করি। এবার আমি আসছি যে সরকার যে ঢোলটা পেটাচ্ছে, হ্যাঁ, সরকারের এখানে একটা সফলতা আছে, 35 জায়গা থেকে সেটিকে 20-এ নিয়ে এসেছে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে
ভিয়েতনামের উপরে ছিল 45%, সেটাও 20-এ নিয়ে এসেছে। আমি জানি না ভিয়েতনামে এতটা ঢোল পেটানো হচ্ছে কিনা। এক, পাকিস্তানেরটাও কমে আছে, পাকিস্তানেরটা সাউথ এশিয়ার মধ্যে পাকিস্তানেরটা আরো কম 19%। তো আমাদের সঙ্গে যে গুড রিলেশনের যে কথাটা বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টার ইমেজ, এর আগে যখন ট্রাম্প 3 মাসের জন্য এটি স্থগিত করে, তখন রেফারেন্স হিসাবে আনা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি দিয়েছে বলে 3 মাস স্থগিত করেছে। কিন্তু আমেরিকার সরকারের যে চূড়ান্ত জায়গায় যে পলিসিটা গ্রহণ করেছে, সেখানে কিন্তু ওই গুড রিলেশনের বা কমিউনিকেশনের আমরা কোনো রিফ্লেকশনটা দেখছি না। এবার আমি শেষ করব এই জায়গাটায়, সরকারের পক্ষ থেকে যে সফলতার কথা বলা হচ্ছে, আমি আপনাকে মনে করিয়ে দেই, এটা আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা, তার একটা বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম। আমরা ট্যারিফের জায়গায় ভিয়েতনাম থেকে কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, আমরা আমাদের ওই একই জায়গায় আছি। শেষ কথাটা হলো, সরকার মাঝে মাঝে ট্রাম্প কার্ড খেলতে চায়। কিছুদিন আগে একজন বিদেশ থেকে আশিক চৌধুরীকে এনে আমাদের এখানে বিনিয়োগ সম্মেলনের নামে একটা আর্টিফিশিয়াল হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল। আবার আমাদের এখানে রোহিঙ্গাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি, রাতের মধ্যে পুরো ফেসবুক সয়লাভ করে ফেলা হয়েছিল। এবং এর ভেতর থেকে সরকারের যে ব্যর্থতাগুলো আছে, গত 1 বছর আমাদের ডোমেস্টিক ইকোনমি যেভাবে ধুকে ধুকে মরছে, বারবার সে হোঁচট খেয়ে পড়ছে। আমাদের শিল্প উদ্যোক্তারা নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে সরকারের কাছে যে কাকুতি মিনতি করছে, আপনি সেই প্রবলেমটা যদি সলভ করতে না পারেন, আপনি শুধুমাত্র ওই যে ট্রাম্পের সঙ্গে আপনার কূটনৈতিক বিজয় অর্জন হয়েছে, আমেরিকার সাথে ভালো সম্পর্কের কারণে আপনি 15% ছাড় পেয়েছেন, এই পুঁথি গেয়ে আপনি আমার নিজের ইকোনমিকে দাঁড় করাতে পারবেন না। শরীফুজ্জামান শরীফ, আপনি যেটা বললেন যে গুড রিফ্লেকশনের জায়গার যে কথাটা বললেন, কিন্তু অনেকে তো বলছে তার যে চিঠি কিংবা এই যে ট্যারিফ কমানোর যে বিষয়, আপনি তো সেগুলা করছেন না, মানে আমলে আনছেন না, কিন্তু অনেকে তো এটা বলছে। তাহলে আপনি কি মনে করেন কিসের উপর ভিত্তি করে? আমি ওই জায়গাটায় আসতাম। ভিয়েতনাম 45 থেকে তাকে 20%-এ নিয়ে এসেছে, পাকিস্তানকে 19%-এ। আমরা জানতে চাই, বাংলাদেশকে যে 20% 15% কমিয়ে দেওয়া হলো, কিসের ভিত্তিতে, শর্তটা কি? এই সময়ের মধ্যে গোপনে আমাদের সরকার আমেরিকার সাথে বেশ কতগুলো জায়গায় ডিল করেছে। ধন্যবাদ। এবং যেগুলো বাংলাদেশের ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, তাদেরকে এই প্রবলেমগুলো মানে ফেস করতে হবে। একটা বিরাট বিপদের ভেতর থেকে এই যে সফলতা এলো, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার ভেতর থেকে এলো। আমরা জানতে চাই কোন কোন জায়গায় সরকার কি কি আমেরিকাকে দেওয়ার ভেতর থেকে তাকে কনভিন্স করেছে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। জানতে চাই কোন কোন জায়গা থেকে কনভিন্স করে কি চুক্তি হয়েছে, যে প্রশ্নটা রেস করছে যে আমরা আসলে কি দিলাম, এটা সামনে আসছে। আপনার মত কি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই জায়গাটাতে আসছি, আমি একটু নজর দিই যে শরীফ যেটা বললেন তার সাথে একটু যোগ করা দরকার। আফগানিস্তানে 15%, নাইজেরিয়া 15%, তুরস্ক আমাদের থেকে ভালো অবস্থায় আছে 15%, নরওয়ে 15%, যুক্তরাজ্য 10%, তো জিম্বাবুয়ে 15%, উগান্ডা 15%, জাম্বিয়া 15%, সাউথ কোরিয়া 15%। তো আমি 20% কেন? আমি 20%-এর জন্য যে কাজটি করা হয়েছে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডি। আমি আমার চাকরকে পাঠাইছি যে তুই আমার পক্ষে নেগোশিয়েট করে আয়, তো সে এসে বললো যে আমি নেগোশিয়েট করছি, এই নেগোসিয়েশনটার বিষয়বস্তু কি আপনাকে আমি জানাইতে পারবো না, এটার নাম এনডিএ। আমি বাজার করতে পাঠাইছি চাকরকে, চাকর এসে বললো যে কত দিয়ে কিনে আনছি এইটা কিন্তু আপনাকে বলা যাবে না। এটা হইল কিনা আপনার মনে আছে যে করোনার টিকা নিয়ে চায়নার সাথে একটা ডিল করা হয়েছিল, বলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডিএ। তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তো আমার কথা হচ্ছে যে এই যে 20%,
এই 20%-এর মধ্যে আমি শুনতে পাচ্ছি যে আমেরিকার থেকে 1 লক্ষ কোটি টাকার 25টা বোয়িং কেনা হবে। তো 25টা বোয়িং কেনা হবে এবং আরো কি কি সুবিধা দেওয়া হবে, এইটা আগে ডক্টর ইউনূসকে প্রকাশ করতে হবে, আমাদের কাছে বলতে হবে যে কি এগ্রিমেন্টের বিনিময়ে 20% আসছে। আসুন, ডক্টর ইউনূস যে সর্বনাশটা বাংলাদেশের করেছেন, আপনি জানেন যে সারা পৃথিবীতে কোনো মুক্তিযুদ্ধের পরে, কোনো গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে, ওই দেশের মানুষের যে একটা পজিশন থাকে, মানসিক পজিশন থাকে, যে কোনো কিছু গ্রহণ করার, যে কোনো পরিবর্তনকে গ্রহণ করার, আপনি স্যাটিসফ্যাকশনের জায়গায় কথা বলতেছেন, মানুষের যে গ্রহণ করার প্রবৃত্তিটা থাকে, একটা পরিবর্তনের প্রবৃত্তি থাকে, এই জায়গাটাকে ডক্টর ইউনূস গত 11 মাস, 1 বছর নষ্ট করেছেন। এই সময়টা খুব কঠিন, এই সময়টা খুব মূল্যবান। আপনি ডক্টর এই যে আশিককে দিয়ে উনি গদগদ হয়ে থাকাইয়া একবারে বিগলিত হয়ে দেখলেন আশিকের কি বলে উপস্থাপনা। তো এর থেকে আশিকের উপস্থাপনা থেকে আমার নর্থ সাউথ ব্লকের বাচ্চাদেরকে আমি দেবো ওর থেকে 10 গুণ ভালো উপস্থাপনা করতে পারবে। তো আশিকের দেখে বললেন যে বিনিয়োগে নাকি আমরা ভেসে যাব, 5 টাকা বিনিয়োগ আসছে। উনি তৈরি করছেন কি, ছোট শামীম ওসমান, বাজারি শামীম ওসমান, বড় শামীম ওসমান। মুরাদনগরে একটা কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর বাবা হচ্ছে কি, ওর বাবার নাম হচ্ছে বিল্লাল হোসেন। বিল্লালের বাবা ওইখানে শামীম ওসমানের বাবা হয়ে দাঁড়াইছে। ওইখানে নাহিদের বাবা জমির, এখানে অফিস, 2টা তদবির অফিস বানাইছে, একটা রামপুরায়, একটা গুলশানে, 2 জায়গায় অফিস করে। এইখানে যে ডক্টর ইউনূস যেখানে পজিটিভ পরিবর্তন হওয়ার কথা ছিল, পজিটিভ চেঞ্জেস গুলার কথা ছিল, সেইখানে তিনি নতুন করে শামীম ওসমানদেরকে প্রোভাইড করলেন এবং শামীম ওসমানদের বাবা তৈরি করলেন। সে এক শামীম ওসমানের বাবার নাম হচ্ছে বিল্লাল হোসেন, আরেক শামীম ওসমানের বাবার নাম হচ্ছে জমির। তো এই যে আমার যেখানে বাংলাদেশের মানুষ তৈরি হয়েছিল পজিটিভ পরিবর্তনগুলির জন্য যেখানে তৈরি হয়েছিল, যে বাংলাদেশের মানুষ মনে করছিল যে এই সময়ে একটা নতুন কিছু পরিবর্তন হবে, আমরা নতুন ব্যবস্থার দিকে যাব, ইতিবাচক এবং বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তনের দিকে যাব। এই সময় পুরোটা নষ্ট করে বাংলাদেশের মানুষকে ফ্রাস্ট্রেটেড করছেন। বাংলাদেশের মানুষ যে ফ্রাস্ট্রেটেড করলেন, এইটার জন্য ডক্টর ইউনূসকে জনতার আদালত অন্তত। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। সুজন শরীফ, নির্বাচনের তারিখ নিয়ে আবারও একটা রহস্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে সরকার দায়িত্বশীলদের কথায়, যেখানে বলা হচ্ছে যে 2-3 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হবে, আবার কেউ বলছেন কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তো এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এই ধরনের কথা? ধন্যবাদ। এই কথাটা আমি সব জায়গায় খুব স্পষ্ট করে বলি যে ওই ডক্টর ইউনূসের সরকার বিশেষ করে আমেরিকার সঙ্গে যে ধরনের ডিলগুলো করছে নানাভাবে, এর ভেতর থেকে যে রহস্যময় আচরণগুলো করছেন, সত্যকে আড়াল করছেন, অনেক বিষয় গোপন করে রাখছেন, তার ভেতর থেকে বোঝা যায় যে তিনি অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটি আমার বিশ্বাস হয় না। আমাদের এইখানে নির্বাচন নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু গত 1 বছরে সরকার প্রধানের মুখ থেকে নির্বাচন বিষয়ে স্পষ্ট কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। এমনকি কখনো কখনো আমাদের এখানে দীর্ঘদিনের মানুষের লড়াইয়ের একটা জায়গা ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। আপনার কেন বিশ্বাস হয় না যে এই নির্বাচন? কেন বিশ্বাস হয় না? কারণ হচ্ছে, প্রথমত বাংলাদেশের রাজনীতিকে ঘিরে শুধু ডোমেস্টিক না, ইন্টারন্যাশনাল নানা রকমের খেলা আছে। আমাদের এই যে ভূ রাজনীতির কারণে বাংলাদেশকে কেন্দ্র করে কতগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্টররা এই সময়কালে খুবই সচল এবং সক্রিয় হয়ে উঠেছেন। তারা সবসময় চায় যে এখানে নিজেদের একটা করায়ত্ত কর্তৃত্ব বজায় রাখতে। আমরা দীর্ঘদিন ধরে ভারতের যে আধিপত্যের মধ্যে ছিলাম, এই সময়কালে আমরা এসে দেখছি সেখান থেকে শিফট হয়ে ড্রাইভিং সিটে আমেরিকা চলে আসছে। মোশাররফ ভাই যথার্থ বলেছেন, আমাদের দেশের একজন মন্ত্রীর
পদমর্যাদার ব্যক্তি, যিনি বিদেশের নাগরিক, তিনি বিদেশের সাথে চুক্তি করে এসে বলছেন এই চুক্তি আমি সবার কাছে জানাবো না। আপনি এর ভেতর থেকে বুঝতে পারছেন এই যে বাণিজ্যের কথা বলা হচ্ছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অন্তত এই বিষয়টা স্পষ্ট করা দরকার। ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশকে গোপনে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন কোন কোন শর্তে। আমি এই শব্দটি ব্যবহার করতে চাই, কারণ এই পর্যন্ত আমরা যে সমস্ত বিষয়গুলো শুনছি এটি খুবই ভয়ঙ্কর। একটা স্বাধীন দেশের জন্য যে ধরনের শর্তগুলোর কথা বলা হচ্ছে, বাংলাদেশ এক পাও সামনে এগোতে পারবে না। নির্বাচন যদিও হয়, নির্বাচনের পরে যে সরকার আসবে তাকে পদে পদে এই ঘটনাগুলোকে ফেস করতে হবে। আপনি দেখছেন ইকোনমিতে দীর্ঘদিনের যে সুদ সরকারকে টেনে নিয়ে যেতে হচ্ছে, ঠিক একই ধরনের একটা সংকটে পড়বে। নির্বাচন নিয়ে সংশয়ের জায়গাটা কেন? নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গা থেকে বক্তব্য। শরীফ, আরেকটা বিষয় একটু বলি যে আমাদের প্রেস সচিব যেটা গতকালকে যেটা বলেছেন আর কি, যে আগামী 5 দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সময় বুঝবো কোথায় যাচ্ছে বাংলাদেশ। এটা কিসের ইঙ্গিত? প্রথমত হচ্ছে উনি একজন প্রধান উপদেষ্টার একজন স্টাফ, সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যেভাবে এসে কথা বলেন, মন্ত্রীদেরকে পেছনে ফেলে দিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে, এটি খুবই অসৌজন্যমূলক এবং ধৃষ্টতাপূর্ণ। সেকেন্ড জায়গাটা হচ্ছে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে যেভাবে নীতি নির্ধারণী বক্তব্য রাখেন, এই এখতিয়ার তার নেই। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি নির্বাচন নিয়ে অনেকগুলো সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে তরুণদের জন্য ভোটের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এই যে বিষয়গুলো, এই যে 5 দিনের একটা ইঙ্গিত দিলেন, এই জায়গাগুলো আমি আসছি ওই জায়গাটায়। এই যে কথাগুলো, এই কথাগুলো বলার অধিকার তার নেই। এই কথাগুলো বলতে পারে একমাত্র ইলেকশন কমিশন। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে পর্দার ভেতরে এবং পর্দার বাইরে নানা ধরনের নেগোসিয়েশন যেমন হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে এবং নানা রকমের তৎপরতা আছে। গতকালকে আপনি দেখেছেন শাহবাগকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং শাহবাগে যারা এসেছেন তারা স্পষ্ট করে বলছেন প্রধান উপদেষ্টার একজন পিএস তাদেরকে শাহবাগ অবরোধ করার জন্য পাঠিয়েছেন। এগুলোর তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু একটা সরকার আমাদের সামনে এসেছে, যে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। কেন দীর্ঘায়িত করতে চায়? ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চায় তাহলে আরো অনেক দিন আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা যে ধরনের তাদের দম্ভের প্রকাশ ঘটাচ্ছেন, তারা যেভাবে তাদের ক্ষমতাকে এক্সারসাইজ করছেন অন্যায়ভাবে, এই কাজটি তারা করতে পারে। ধন্যবাদ সুরজন শরীফ। মোশাররফ আহমেদ ঠাকুর, শরীফ ভাই যেটা একটু বলে গেলেন যে ক্ষমতা দীর্ঘায়িত করা এবং দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে তার বিশ্বাস না, এই বিষয়ে আপনার একটু বক্তব্য শুনবো। আমি আপনাকে বলি যে এই কথাটার উত্তর, আপনি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠেন, রিক্সা, সিএনজি চালক অথবা বাসে চড়েন, তাহলে আপনি মানুষের আলোচনাটা শুনবেন কান দিয়ে। মানুষ বলে ইনুজ কোনোদিন নির্বাচন দেবে না। আমি রিক্সায় উঠে গত 3 দিনে 4 দিনে রিক্সায় উঠেছে, রিক্সাওয়ালাদের সাথে আলাপ করছে, জমাইছে কোথায়। তারা তো এর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষ হয়েছে, ধাপ তো এগোচ্ছে নির্বাচনের। কিন্তু আমি আপনাকে বলছি, মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কেন বিশ্বাস করে না? এবং ডক্টর ইউনূস পুরো নামটা মানুষ এখন আর বলতে রাজি না, যে এইটা খুব খারাপ ইঙ্গিত। আরেকটা দেখেন আপনি, নির্বাচন যদি না দেয় তাহলে কোন দিকে যাচ্ছি আমরা? নির্বাচন দিকে উদ্ভট উটের পিঠে চলেছে বাংলাদেশ। তো আমরা এইরকম উদ্ভট উটের পিঠে আমরা চলেছি। তো আপনি দেখবেন সেটা গন্তব্যটা আসলে কি? গন্তব্যটা আসলে ডক্টর ইউনূসই জানেন। ডক্টর ইউনূস কেন এটা করতে চাচ্ছেন, কেন এইরকম একটা নেগেটিভ জিনিস চাচ্ছেন। আপনি দেখুন যে উনি যেগুলি পজিটিভ, একেবারেই পজিটিভ, সাধারণ একেবারে নর্মাল, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, এরপরে কি সে থাকার কথা? ক্যাবিনেটে থাকতে পারে? নূরজাহান বেগম, উনার বান্ধবী নূরজাহান বেগম কি থাকতে পারে? উনি 12টা দেশে গেছেন, 12টা দেশে লামিয়া মুর্শেদকে সাথে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন কি বলতে পারবেন বাংলাদেশের মানুষের সামনে? 84 বছর বয়সে
আমাকে বলতে হবে লামিয়া মুর্শিদের সাথে ওনার সম্পর্ক কি আপনি জানান বাংলাদেশে? তো এই জন্য গতকাল আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেছেন যে বাংলাদেশের যে অর্থনীতির বিনিয়োগ ব্যবস্থা, এই বিনিয়োগ ব্যবস্থায় কোনো উন্নতি হবে না নির্বাচিত সরকার না আসা পর্যন্ত। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। শরীফুজ্জামান শরীফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো না, ঐক্যবদ্ধ না থাকলে আবারও ১/১১ মতো ঘটনা ঘটা অসম্ভব না। আমি এটা গতকালকেও বলেছি, এবং আপনি যদি ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো দেখেন, তারা কতগুলো এজেন্ডা নিয়ে আসছে এবং এই এজেন্ডাগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আমার অবজারভেশনটা হচ্ছে বাংলাদেশে একটা স্থায়ী রাজনৈতিক সংকট তারা তৈরি করে রাখতে চায়। যে দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর তারা যাতে একটা শৃঙ্খলার মধ্যে শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে, এই ধরনের একটা চেষ্টা এই কমিশনের আছে। একই সাথে বাংলাদেশে 111 মাইনাস পলিটিক্সের সাথে যারা যুক্ত ছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু এই সরকারের সঙ্গে আছে। সেটি মিডিয়া বলেন, সিভিল সোসাইটির লোকজন বলেন, সরকারের উপদেষ্টারা বলেন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু 111-এর একজন সমর্থক ছিলেন। আজকে বিএনপির প্রতি তাদের যে এক ধরনের দুর্বলতা প্রকাশ করার চেষ্টা করছেন বা বিএনপির সাথে একটা গুড রিলেশন রক্ষা করার চেষ্টা করছেন, আমার ধারণা এটি হচ্ছে একটা কৌশল। তারা ভেতরে ভেতরে বাংলাদেশে -2 যে পলিটিক্স, এই পলিটিক্সে আওয়ামী লীগ যেমনিভাবে নিজের কর্মকাণ্ডের ভেতর থেকে কবরটা খুঁড়েছে, গর্তটা খুঁড়েছে, সেই গর্তে পড়েছে। এই যে প্রজেক্টটা আছে, যে প্রকল্পটা আছে -2 প্রকল্প, এই প্রকল্প বিএনপির জন্য তারা সুযোগ পেলে অ্যাপ্লাই করবে। বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটা বলেছেন, নিশ্চয়ই তার একটা ব্যাখ্যা তার কাছে আছে, তথ্য তার কাছে আছে, এবং পর্দার পেছনের অনেক খেলা তিনি জানেন। এটা তো, কিন্তু আপনারও তো পলিটিক্যাল পার্টি। আমাদের জায়গা থেকে আমি আমার জায়গাটা আপনাকে বললাম, সরকার ভেতরে ভেতরে রাজনীতিতে কতগুলো উথাল পাথাল ঘটনা তারা ঘটাতে যাচ্ছে। এর প্রধানতম কারণ হলো এখন বাংলাদেশকে ঘিরে যে ইন্টারন্যাশনাল শরীফ যদি 1/11 দিকে তাহলে হাঁটে, তাহলে এই 1/11 আবার যদি দেখতে হয় বাঙালিকে, ভবিষ্যতে কি হবে? বাংলাদেশ যখনই এই ধরনের ঘটনা ঘটে, বাংলাদেশের রাজনীতিতে যেমনিভাবে গর্তের মধ্যে পড়ে, আমাদের সমাজ ইকোনমি নানাভাবে সংকটের মুখে পড়ে। সরকারের ভাবনার মধ্যে এই জিনিসগুলো কি আছে? আমাদের এখানকার ইকোনমির যে অবস্থা, এটা কি সরকার ভাবে? যদি ভাবতো তাহলে সরকার কি মাঝে মধ্যে এই যে আর্টিফিশিয়াল ঢোলগুলো পেটায় এবং মানুষের মধ্যে একটা মিথ তৈরি করে, আশাবাদ তৈরি করে, সরকার কি সেই ধরনের কোনো সফলতা দেখিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই যে 20% যে ঢোলটা পেটানো হচ্ছে, 20 কেন 30%ও যদি আমরা সুবিধা পেতাম বা আরো যদি কমিয়ে দিত আমেরিকা, আপনি বাংলাদেশে বিনিয়োগ থেকে শুরু করে শিল্প উদ্যোক্তারা যে সমস্ত চাঁদাবাজি, আইন শৃঙ্খলা ইস্যু, বিনিয়োগে অনীহা, বিদেশিদের মধ্যে একটা ভীতিকর অবস্থা, এগুলোকে অব্যাহত রেখে, এগুলোকে এই সংকটগুলো দূর না করে আপনি যদি এখানে 10%ও নিয়ে আসতো আমেরিকার সুবিধাটা, আপনি এখান থেকে পজিটিভ কিছু দেখাতে পারতেন। সরকার নিজেদের স্বার্থে, নিজেদের একটা হিডেন পলিটিক্সকে এগিয়ে নেওয়ার স্বার্থে কোনো দিকেই তাকাচ্ছে না। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমেই প্রস্তাবনা পেয়েছিলেন। নাহিদ ইসলাম দাবি করেছেন এই বক্তব্যটি সঠিক নয়। আমার প্রশ্ন হচ্ছে যে 1 বছর আগের এই ঘটনা 1 বছর পর সামনে নিয়ে কেন আসা হলো? মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। এটা কেন আনা হলো এটা জানি না, কিন্তু আমি আপনাকে বলছি যে জাতীয় সরকারের প্রশ্নটা আমি যতটুকু জানি আলোচনাটা হয়েছিল, যেটা জাতীয় সরকারের প্রশ্নে
তারেক রহমানের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমাদের আন্দোলনটাই ছিল একটা জেনুইন নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নির্বাচনটার প্রথম বা প্রধান প্রতিবন্ধক ছিল শেখ হাসিনা। তো স্বাভাবিকভাবেই তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা একটা নির্বাচনের প্রধান প্রতিবন্ধক, যে শেখ হাসিনা যেহেতু চলে গেছে এখন একটা দেশে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং নির্বাচিত সরকার না আসলে এখানে পাল্টা অভ্যুত্থান এগুলোর সম্ভাবনা থাকে। তো এই কারণে তারেক রহমান বারবার বলেছেন যে দ্রুত দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত, এটা ওনার বক্তব্য ছিল। কিন্তু তারপরে যে এই 8 তারিখে নির্বাচন 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে তারা যে নতুন নতুন বাহানা নিয়ে আসবেন, অল্প বড় সংস্কার, অল্প সংস্কার, ছোট সংস্কার, বড় সংস্কার, এইসব বাহানা এইগুলো কেউ কল্পনাও করে নেই 5 তারিখে। তো এই জন্য আমি মনে করি যে 5 তারিখে এই জাতীয় সরকার না হয়ে এই সরকারটা আমি যদি ডক্টর মোশাররফ ঠাকুর, আমার প্রশ্ন হচ্ছে যে 1 বছর পর কেন এই কথাটা আসতেছে? এইটা তারা আনতেছেন 1 বছর পর না, আরও কিছু আগেই আলোচনাটা হয়েছিল যে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যখন তারা আলোচনা করলো যে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূসকে চান নাই, বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনেছেন, এইটা একটা ঘটনা ছিল। তারপর তারা আরেকটা বলেছিলেন যে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল, সব কিছুই তাদের রেডি করা ছিল। তো এইগুলো হচ্ছে যে বাংলাদেশকে নতুন নতুন চক্রান্তের গহ্বরে নিয়ে যাওয়া, এটা হলো মূল কথা আমি আপনাকে বলছি। এবং নির্বাচনকে প্রলম্বিত করা, বিভিন্ন নতুন নতুন বিতর্ক তৈরি করে, নতুন নতুন এজেন্ডা তৈরি করে, নতুন নতুন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এই সব আলোচনার কেন্দ্র আর কি। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, শফিউজ্জামান শরীফ। এবং সেই স্ট্যাটাসে আরেকটা বিষয় ছিল আপনার শিবির নেতা সাদিক কায়েম, তাকে ঘিরে নাহিদ ইসলামের, এবং সেখানে উল্লেখ করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না সাদিক কায়েম, এবং লম্বা স্ট্যাটাস। আমি যদি একটু মানে শেষ দিকে একটু বলি যে নিশ্চয়ই দেখেছেন, এবং শেষ দিকে যে কথাটা আমি একটু বলি যে এই অভ্যুত্থানে শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম, আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। এই যে ভাগ বাটোয়ারার কিংবা এই বিষয়গুলো আসতেছে এখন, এবং এনসিপি যে শিবিরের যে এই ধরনের আলোচনা, এগুলো কেন আসতেছে এখন? প্রথম জায়গাটা ম্যাটিকুলাস প্ল্যানের কথা আপনার মনে আছে? এই যে ছোট ছোট ঘটনাগুলো, এগুলো সম্মিলিত রূপই ছিল ম্যাটিকুলাস প্ল্যান। এই আন্দোলনটা মানুষ কোনো হিসাব নিকাশ করে যায়নি, কিন্তু এই গণঅভ্যুত্থানের পেছনের একটা অংশ তাদের কতগুলো পলিটিক্যাল এবং সুদূর প্রসারী এজেন্ডা ছিল, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। সংবিধান পাল্টে ফেলা, মূলনীতি পাল্টে ফেলা, এবং মুক্তিযুদ্ধের প্যারালাল 24কে দাঁড় করা, অথবা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের রং মাখিয়ে এটাকে যতটুক সম্ভব বুড়িগঙ্গা নদীতে দুর্গন্ধযুক্ত পানির মধ্যে ফেলে দাও, এই ধরনের একটা প্রবণতা তাদের আছে। এই যে ছাত্রনেতারা প্রথম থেকেই তারা চেষ্টা করেছে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এটিকে দখল করার, গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার। এটা স্পেসিফিক কেবলমাত্র তাদের কারণে হয়েছে, তারা এটিকে গঠন করেছে, এটি সত্য না। কিন্তু তাদের পেছনে বেশ কিছু মাস্টার মাইন্ড আছেন, এদের পেছনে কিছু মেন্টর আছেন, যারা অনবরত তাদেরকে নানাভাবে প্ররোচিত করেন, বিভ্রান্ত করেন, এবং তাদেরকে নানাভাবে পরিচালিত করেন। এই ছাত্রনেতাদেরকে আপনি দেখবেন অবিরামভাবে একটা বিতর্ক তৈরি করে রাখা, একটা টেনশন ক্রিয়েট করে রাখা প্রবণতা তাদের মধ্যে আছে। কয়েকদিন পর পর আবার তারা নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ে। আর সর্বশেষ আমার ধারণা, সামনে ডাকসু নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হয়েছে, সম্ভবত সেখানে ছাত্র শিবির এবং এনসিপির যে ছাত্র সংগঠন, তারা সম্ভবত সেখানে ছাত্রদের কাছে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক আছে। গত 1 বছরে এনসিপি সবার সমালোচনা, মানে সেই জায়গাটাকে এখন একটু ফাটল ধরছে, কিছুটা ফাটল ধরেছে। ধন্যবাদ শফিউজ্জামান শরীফ। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে, মোশাররফ আহমেদ ঠাকুর, নির্বাচন নিয়ে যেহেতু কথা আসতেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন
হবে এ ধরনের আমরা একটা কথা প্রধান উপদেষ্টার বরাতে আমরা জানি বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে এর আগেও ডিসেম্বরে ছিল, সেটা ফেব্রুয়ারিতে গেছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় বা না দিলে কি হবে? না দিলে দেশ গভীর অনিশ্চয়তার দিকে যাবে। এবং আমি শরীফুজ্জামান শরীফের কথাকে একটু এক্সটেন্ড করে বর্ধিত করি, মানে যে বিএনপি বড় দল, তারা চাচ্ছে, মানে আপনারা কি করবেন তাহলে? না, আমরা নির্বাচনটা আদায়ের জন্য আমরা লড়াই করব, এটাই হলো মূল কথা। এবং আমি আপনাকে বলি যে আপনি দেখুন যে এই ইশরাক হোসেনের যে মেয়র শপথ নেওয়ার যে প্রশ্ন নিয়ে যে অবরোধটা হলো, এই অবরোধে আগে দেখবেন যে ফ্রান্স থেকে একজন বলতেন, ও মির্জা ভাই, ডক্টর ইউনূসের বিরুদ্ধে না আন্দোলন করবেন, দেখেন বিএনপির কর্মী সমর্থকরা আপনাদের পিঠাবে। যখন দেখলেন ডক্টর ইউনূস যে বিএনপি লাগে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাগে না, বিএনপির অন্যান্য নেতারা লাগে না, শুধুমাত্র ইশরাক হোসেনের ডাকেই মিন্টু রোড, বেইলি রোড, হেয়ার রোড অচল হয়ে যায়, তখন তিনি তাড়াতাড়ি 5.5 কোটি টাকা খরচ করে লন্ডন গিয়ে তারেক রহমানের বৈঠক করে এটাকে ডিফিউজ করে দিলেন। এই যে ঘটনাটা, এতে আমি মনে করি যে যতই বলুক লন্ডন বৈঠক সফল হচ্ছে, হ্যাঁ, বাট অন্যদিকে ডক্টর ইউনূস যে সারা বাংলাদেশ যে তেতিয়ে উঠছিল, যা উত্তপ্ত হয়ে উঠছিল, সেই উত্তপ্ত মাঠটাকে তিনি ডিফিউজ করলেন একটা প্রশান্তির হাওয়া দিয়ে, এবং তিনি একটা শ্বাস ফেলার সময় পেলেন। এইটা হচ্ছে ডক্টর ইউনূস। ধন্যবাদ মোশাররফ ঠাকুর। শরীফুজ্জামান শরীফ, একদম শেষ দিকে এক কথা, যে নির্বাচন ফেব্রুয়ারিতে তো হচ্ছে না? নির্বাচন জি ফেব্রুয়ারিতে তো হচ্ছে। আমাদের প্রত্যাশা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতর থেকে একটা বিরাট অংশ তারা চেষ্টা করছে নির্বাচন যাতে যথাসময় না হয়। আর নির্বাচন যথাসময় না হলে কি হবে, আমাদের সমাজের মধ্যে অসংখ্য আসিফ ভুইয়ার জন্ম হচ্ছে, এই প্ল্যাটফর্মটি বিতর্কিত হচ্ছে এবং দেশের মানুষ, অর্থনীতি একটা সংকটের মুখে পড়ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।